হিজবুত তাহরীর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। বিশ্ববিদ্যালয়ের আরও 2-1 শিক্ষক সন্দেহের তালিকায় বললেন প্রক্টর। কিছু শিক্ষক সম্পর্কে আমাদের যে কোনো সন্দেহ নেই তা কিন্তু না, এইরকম 2-1 শিক্ষক এখনো আছেন। আমার বিশ্বাস যে যদি এটির কার্যক্রম চলতে থাকে, এই মামলাটি যদি নিষ্পত্তির দিকে যায়, আমার ধারণা যে মহিউদ্দিন সাহেবের কাছ থেকে সেই তথ্যগুলো পাওয়া যাবে। চট্টগ্রাম থেকে AK-22 রাইফেল উদ্ধার, র্যাব বলছে জঙ্গিদের ব্যবহৃত অস্ত্র। এখানে আমরা AK-22 থেকে ধারণা করছি যে এখানে হয়তো এই বস্তির মধ্যে নিম্ন কর্মজীবী মানুষের আড়ালে কোনো জঙ্গি গোষ্ঠী লুকিয়েছিল, তারা উপস্থিতি টের পেয়ে এটা ফেলে গেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। ক্যান্সারে আক্রান্ত এই সাহিত্যিক মারা গেছেন ইউনাইটেড হাসপাতালে। সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। ডিসেম্বরে একই সময়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচনের কথা ভাবছে ইসি। বর্তমান কমিশনের শেষ নির্বাচন হওয়ায় সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি রাজধানীতে র্যালির মধ্যে সীমাবদ্ধ। 9 মাসেও পর্যটন বর্ষকে ঘিরে কোনো উদ্যোগ না থাকায় হতাশ সংশ্লিষ্টরা। She doesn't have the stamina. I said she doesn't have the stamina. Looks to stamina, but this is a man who has called women pigs, slobs and dogs. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে হিলারির জয়। 90 মিনিটের বাকযুদ্ধে বাদ যায়নি ব্যক্তিগত রেষারেষিও। এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য মাশরাফির। আগের ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে চায় সফরকারীরা। দেশের সাহিত্য অঙ্গনের নক্ষত্র সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 80 বছর। কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, কথা কাব্য, অনুবাদ ও শিশু সাহিত্য সহ সাহিত্যের সব ক্ষেত্রেই তার কলম ছিল ক্ষুরধার। সৈয়দ শামসুল হকের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সত্যি মানুষের জীবন রঙিন ফানুষের মতোই, দম বন্ধ হলে সব রঙে ফুরিয়ে যায়। আজ ফুরিয়ে গেলেন এই গানের রচয়িতা সৈয়দ শামসুল হকও। 27 ডিসেম্বর 1935 সাল কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন বরেণ্য এই লেখক। 11 বছর বয়স থেকে শুরু করে প্রয়াণের আগ পর্যন্ত লেখনীতে ছড়িয়েছেন সাহিত্য রস। প্রিয়জনরা তাকে সৈয়দ হক, হক বা সৈয়দ নামেই ডাকতেন। অনিঃশেষ উৎস থেকে যার কলমে অবিরল ধারায় বেরিয়ে আসে অসংখ্য গান, কবিতা। অর্জুন ডান ও বাম 2 হাতে তীর চালাতে পারলেও সৈয়দ হক শুধু ডান হাতে কলম চালিয়ে সাহিত্যের সব ধারাকে পুষ্ট করেছেন, অর্জন করেছেন সব্যসাচীর খ্যাতি। তোরা দেখ দেখ রে চাহিয়া, তুমি আসবে বলে কাছে ডাকবে বলে, এমন মজা হয় না গায়ে সোনার গয়না। তার এমন অনেক গানই জনপ্রিয়তায় শীর্ষস্থানে রয়েছে। সৈয়দ হকের 30টি চিত্রনাট্যের মধ্যে মাটির পাহাড়, তোমার আমার, রাজা এলো শহরে, শীত বিকেল, সুতরাং, কাগজের নৌকা দর্শকপ্রিয়তা লাভ করে। এছাড়া উপন্যাস নিষিদ্ধ লোবান অবলম্বনে মুক্তিযুদ্ধ ভিত্তিক গেরিলা ছবি নির্মাণ করা হয়। তার রচিত কবিতা পরাণের গহীন ভিতর, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, কাব্যনাট্য নুরুল দিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, কথা সাহিত্য অন্তর্গত দূরত্ব, আত্মজীবনী 3 পয়সার জ্যোৎস্না জানান দেয় তিনি এদেশের শ্রেষ্ঠ লেখকদেরই একজন। অভাগা মানুষ জেগে ওঠে আবারে আশায়, যে আবার নুরুল দিন একদিন আসবে বাংলায়। মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ হক।
স্বাধীনতা পদক সহ বাংলাদেশের প্রায় সব প্রধান পদক অর্জন করেছেন তিনি। পারিবারিক জীবনে তার স্ত্রী শিশু সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। ক্যান্সার তার জীবন কেড়ে নিলেও বাংলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন সৈয়দ হক। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় অমর হয়ে থাকবে তার সাহিত্যকর্ম। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সাহিত্য অঙ্গনের এই নক্ষত্রের চিরবিদায়ে সতীর্থরা নানাভাবে প্রকাশ করেছেন তাদের প্রতিক্রিয়া। জানি না, আমি হক ভাইকে নিয়ে কথা বলতে গেলে ওর কোনো শেষ নেই, এর শুরু নেই, শেষ নেই, কারণ প্রতিটি মুহূর্তে তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আমাদের জড়িয়ে ছিলেন। তিনি আমাদের নেতা ছিলেন, তিনি আমাদের গুরু ছিলেন, তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন। তিনি জীবনের শেষ দিনটি পর্যন্ত যতক্ষণ সক্ষম ছিলেন, তিনি ভীষণভাবে তরুণ ছিলেন। আমরা সত্যিকার অর্থে একজন বিশুদ্ধ কবিকে হারালাম। 11:15টার সময় তাকে বাংলা একাডেমিতে নেওয়া হবে এবং বাংলা একাডেমি থেকে 11টার সময় শহীদ মিনারে তাকে নেওয়া হবে। শহীদ মিনারে তিনি থাকবেন 1টা পর্যন্ত। 1টার পরে নেওয়া হবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে নামাজে জানাজার পর তাকে হেলিকপ্টারে করে কুড়িগ্রাম নিয়ে যাওয়া হবে। কুড়িগ্রাম কলেজের পাশে তিনি একটি জায়গা পছন্দ করেছিলেন তার শেষ সজ্জার জন্য, সেখানেই তাকে সমাহিত করা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, নানাবিধ বহু সম্মানে ভূষিত দেশ বরেণ্য লেখক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তাকে শেষবারের মতো দেখতে কিন্তু এই ইউনাইটেড হসপিটালে ভিড় বাড়তে শুরু করেছে তার ভক্ত শুভানুধ্যায়ীদের। এবং আমরা এখানে দেখেছি যে সাহিত্য অঙ্গনের, নাট্য অঙ্গনের, সংস্কৃতি অঙ্গনের পুরোধা ব্যক্তিত্বরা কিন্তু এখানে আসছেন তাকে শেষবার দেখতে। কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি এসে আমরা যখন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন যে তিনি আসলে স্বাভাবিকভাবে কথাও বলতে পারছিলেন না। তিনি আসলে কেঁদে ভেঙে পড়ছিলেন আমাদের সামনে। আর এখন যে ভিড়টি আপনি দেখতে পাচ্ছেন রিচার্ড, এটি কিন্তু আসলে পুরোটাই এই সৈয়দ শামসুল হককে শেষবারের মতো দেখতে এখানে এসছেন হসপিটালে, এই হাসপাতালে, ইউনাইটেড হাসপাতালে তার যে ভক্ত শুভানুধ্যায়ী রয়েছে তার। আর আজ 5:26 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের তারপর 26 সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে 12টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় দুপুর 12টায়। এবং তারপর পরের দিন সকাল 4টার দিকে, অর্থাৎ কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য তাকে ভেন্টিলেটরের সাহায্যে রাখা হয়েছিল। কিন্তু আজ বিকেল 5:26 তিনি কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত হন, এটি ডাক্তারের ভাষায় তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন। এবং সকল চেষ্টা ব্যর্থ করে তিনি আসলে চলে গেলেন না ফেরার দেশে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সব্যসাচী লেখক যে আসলে তার চলে যাওয়া কতটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি আসলে কাটিয়ে ওঠা সম্ভব কিনা বা পুনরায় কেউ তার মতো একজন লেখক এই বাংলাদেশে তৈরি হবে কিনা, এ নিয়েও কিন্তু আসলে এখানে যারা এসছেন তার একদম কাছের মানুষ যারা, তারা অনেক আফসোস করেছেন। তারা বলছেন যে এমন গুণী শিল্পীর যে বয়সে চলে যাওয়া হোক না কেন, সেটি আসলে অপূরণীয় ক্ষতি। আর একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আজ তার মরদেহ ইউনাইটেড হসপিটাল রাখা হবে আমরা জানতে পেরেছি। এবং আগামীকাল সকাল 10টায় চ্যানেল আইতে তার দাফন প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর বেলা 11টার কিছু পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। এবং তারপর হেলিকপ্টারে করে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে এবং কুড়িগ্রাম কলেজের পাশে তাকে সমাধিস্থ করা হবে। তো রিচার্ড, এখন পর্যন্ত ইউনাইটেড হসপিটাল থেকে এতটুকুই ছিল। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। সৈয়দ শামসুল হক কিছুদিন আগে এসেছিলেন সময় সংলাপে, কথা বলেছিলেন নানা বিষয় নিয়ে। আমরা শেষ আলাপের কিছু অংশ এখন দেখে আসব। আমার ভেতরে কিছু কথা আছে যেগুলো বলতে ইচ্ছে করে, বললে প্রথমত নিজেরই ভালো লাগে। অনেক লঘু বোধ করি, হালকা বোধ করি, স্বচ্ছন্দ বোধ করি, উৎফুল্ল বোধ করি। তারপরে সে লেখাটা যখন পাঠকের কাছে বা শ্রোতার কাছে পৌঁছয়, তখন আবার একটা আলাদা আনন্দ আছে। লেখার টেবিলে যখন বসি তখন মনে হয় না যে এর আগে আমি
লিখেছি, কিছু বা অনেক কিছু লিখেছি। মনে হয় এটাই প্রথম যে নাটক যে লিখি, নাটকে ইংরেজিতে প্লে বলে। হ্যাঁ, কাজেই হ্যাঁ বটেই তো, খেলা তো বটেই না। ইট ওয়াজ এ গুড গেম। আমরা যা কিছুই সৃজনশীল মাধ্যমে করি না কেন, একটা কল্পনা তো থাকে। এই কল্পনার অবিকল কি আমরা আনতে পারি? পারি না। অনেকখানি কিন্তু অধরা থেকে যায়, করা যায়নি, পারা যায়নি, হয় নাই। নিজেদের ভেতরেই রয়েছে এরকম একটা সময় সীমা, আয়ু সীমা। আর তাছাড়া এখনো তো আমি সেই প্রথম দিনের মতো নিজেকে বোধ করি যখন প্রথম লিখতে শুরু করেছিলাম সেই রকম। ৪-২০ বছর তো বেঁচে রইলাম, এবং আমি তো সম্মুখে দেখি মহাত্মা লালন তিনি 118 বছর বেঁচেছেন, তো আমি নই কেন? মামলা দায়েরের ৬ বছর পর শুরু হলো নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন আহমেদ সহ ৬ জনের বিচার। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো এই মামলার বিচার কাজ। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই অভিযোগ গঠন করেন। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাময়িক বহিষ্কৃত শিক্ষক মহিউদ্দিন আহমেদ ও তার ৫ সহযোগীর বিরুদ্ধে ২০১০ সালে উত্তরা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার এজাহারে রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক লিফলেট বিলি করার অভিযোগ আনা হয়। ২০১০ সালের ২০ এপ্রিল ফার্মগেটের বাসা থেকে মহিউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেপ্তার করলেও পরের বছর তিনি জামিনে মুক্তি পান। মামলা দায়েরের ৪ বছর পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ, কিন্তু নিয়ম অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা পরিচালনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় মামলার কার্যক্রম শুরু করা থেকে বিরত থাকেন আদালত। গত জুলাই মাসে অনুমোদন সাপেক্ষে মামলা দায়েরের প্রায় ৬ বছর পর শুরু হলো বিচার। তারা নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরীর সদস্য হয়ে বিভ্রান্তিমূলক লিফলেট বিতরণ করেছে এবং জনসাধারণকে এই অপরাধ সংগঠনের জন্য তারা উস্কানিমূলকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং তাদের কাছ থেকে 2টো পেট্রোল বোমা পাওয়া গিয়েছে। আপনারা জানেন যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অনুমোদন নিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসছে 26/7/2016-তে অনুমোদন হয়ে আসার পরে এটা আমলে গ্রহণ করা হয়েছে এবং আজকে অভিযোগ গঠন করা হলো। 22/10/2009 তারিখে হোম মিনিস্ট্রি থেকে এই সংগঠনটা নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে নিষিদ্ধ হওয়ার পরে সম্পৃক্ত ছিল বা আছে এমন কিছু পাই নাই, এবং উনি নিজেও বলে যে নিষিদ্ধ হওয়ার পর থেকে আমি আর কোনো অ্যাক্টিভিটিসে জড়িত না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃত শিক্ষক মহিউদ্দিন আহমেদ মামলায় দোষী প্রমাণিত হলে চাকরচ্যুত করা হবে। এই মামলা যে নিষ্পত্তি যেদিন হবে সেদিন তিনি যদি প্রমাণিত হয় যে তিনি হিজবুত তাহরীরের প্রধান বা হিজবুত তাহরীরের সাথে তিনি সংশ্লিষ্ট এই নিষিদ্ধ সংগঠনের সাথে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের আইন অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার তথা বরখাস্ত করার যে প্রক্রিয়া সেটি কার্যকর করবে। কিছু শিক্ষক সম্পর্কে আমাদের যে কোনো সন্দেহ নেই তা কিন্তু না। এইরকম ২-১ শিক্ষক এখনো আছেন। আমার বিশ্বাস যে যদি এটির কার্যক্রম চলতে থাকে, এই মামলাটি যদি নিষ্পত্তির দিকে যায়, আমার ধারণা যে মহিউদ্দিন সাহেবের কাছ থেকে সেই তথ্যগুলো পাওয়া যাবে। আগামী ২৪ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা বস্তি থেকে একটি AK-22 রাইফেল, একটি বন্দুক, 2টি ম্যাগাজিন এবং 16টি রকেট ফ্লেয়ার উদ্ধার করেছে র্যাব। সকালে বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এগুলো জঙ্গিদের ফেলে যাওয়া বলে ধারণা করছে র্যাব। এ সময় 2 জনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মূলত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে সকাল 9টা থেকে কোতোয়ালি থানাধীন বাস্তুহারা বস্তি গঠন করে রেখে অভিযান শুরু করে র্যাবের একটি বিশেষ দল। কারণ গত কিছুদিন ধরে বস্তির আধিপত্য নিয়ে মাদক ব্যবসায়ীদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। কিন্তু অভিযানের এক পর্যায়ে বস্তির একটি বাসায় AK-22 রাইফেল এবং বন্দুক পড়ে থাকতে দেখে অবাক হয় র্যাব কর্মকর্তারা। পরে পার্শ্ববর্তী আরেকটি ঘরে পাওয়া যায় 4টি ধারালো অস্ত্র এবং 16টি রকেট ফ্লেয়ার। বস্তিতে প্রায় 3-4 হাজার 5 হাজার লোক থাকে। এখানে অনেকগুলো যাতায়াতের পথ, এবং এইখানে যারা থাকে তারা কে থাকে না থাকে কোনো নির্দিষ্ট ইয়ে নেই। তা আমরা অনেকদিন থেকে এখানে নজরদারি রেখেছিলাম। আমরা প্রথমে ধারণা করছিলাম, আপনারা জানেন যে বস্তিতে অনেক সময় মাদক ব্যবসা নিয়ে মারামারি হয়, কিন্তু সেখানে সাধারণত কিরিচ, ছুরি
ককটেল ব্যবহার হয়। মাদক ব্যবসা টিকিয়ে রাখার জন্য এসব অস্ত্রের মজুদ গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আমার যতটুকু ধারণা যে এরা মাদক ব্যবসায়ীরা ফেলে গেছে, কারণ কোনো ধরনের জঙ্গি তৎপরতা কখনো আমাদের এই এলাকায় আমরা দেখি নাই। অস্ত্র উদ্ধার হয়েছে, আমরা সবাই সন্তুষ্ট, আমরা এলাকাবাসী শান্তিতে থাকতে চাই। কিন্তু র্যাব ৭-এর অধিনায়ক বলছেন কিছুটা ভিন্ন কথা। তার মতে এসব অস্ত্র মূলত জঙ্গিরাই ফেলে গেছে। সাম্প্রতিক সময়ে ৯০ জেএমবি এবং হামজা ব্রিগেড সহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিদের কাছ থেকে পাওয়া অস্ত্রের সাথে এসব অস্ত্রের মিল রয়েছে বলে দাবি তার। এখানে আমরা একে ২২ থেকে ধারণা করছি যে এখানে হয়তো এই বস্তির মধ্যে নিম্ন কর্মজীবী মানুষের আড়ালে কোনো জঙ্গি গোষ্ঠী লুকিয়েছিল, তারা উপস্থিতি টের পেয়ে এটা ফেলে গেছে। আমরা এই যে বস্তি, এই বিচার বস্তি, এখানে আমরা যোগাযোগ করছি যারা বাড়ি ভাড়া দিয়েছেন, যে কারা কারা পালিয়ে গেছে এবং আজকে থেকে কারা কারা নাই, এটা আমরা যাচাই বাছাই করে দেখছি। এক মহিলা সহ আটককৃত ২ বাসার মালিককে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের মরদেহ ঢাকায় আনা হবে কাল। বৃহস্পতিবার জানাজা শেষে শুক্রবার কাপাসিয়ায় দাফন। কলকাতা বিমানবন্দর এলাকা থেকে মঙ্গলবার অসীম কুমার সাহা নামে এক জাল নোট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে একদিন আগে গ্রেফতার হওয়া ৩ বাংলাদেশি সহ ৬ জঙ্গির যোগাযোগ ছিল বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অসীম কুমার সাহাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। ভারতীয় গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ফারুকের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল তার। প্রতিবেদনে আরও বলা হয়, ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা ছাড়াও এক পুলিশকে হত্যা করে ২ শীর্ষ জঙ্গি সালাউদ্দিন সালেহিন ও জাহিদুল ইসলাম সহ ৩ জনকে ছিনিয়ে নিয়েছিল ফারুক ও তার দল। কলকাতায় গ্রেফতার জঙ্গি আনোয়ার হোসেন ফারুক ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যান থেকে জঙ্গি ছিনতাই মামলার আসামি কিনা তা নিশ্চিত হলেই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাদের ধারণা কলকাতায় গ্রেফতার ফারুকই জঙ্গি ছিনতাই মামলার আসামি। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে একথা জানান তিনি। এদিকে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই ফারুক আমাদের কাছে মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। আমরা যতটুকু জেনেছি সেই ধরা পড়েছে। আমাদের সঙ্গে ভারতের একটা চুক্তিও হয়েছে যে আমাদের দেশে যদি কোনো ওয়ারেন্টভুক্ত আসামি সেই দেশে পালিয়ে যায় থাকে তাহলে তারা আমরা ফেরত দিবে আমাদেরকে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসলেই আমরা অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো। 7 তারিখ থেকে 11 পর্যন্ত যে শারদীয় দুর্গাপূজা উৎসব হচ্ছে, পূজা মণ্ডপে তাদের অবস্থান করা এবং পুজোটা সম্পূর্ণ সুন্দরভাবে এই কয়েকদিন যারা করতে পারে এবং বিসর্জন এই পর্যন্ত তাদেরকে আমরা পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। কাছাকাছি সময়ে শেষ হবে মেয়াদ, আর তাই নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন একই সময়ে করার কথা ভাবছে নির্বাচন কমিশন। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের শুরুতে ঘোষণা হবে তফসিল। ভোট গ্রহণ হবে ডিসেম্বরে। তবে আগেরবার ইভিএমে ভোট গ্রহণ হলেও এবার তা থাকছে না। এদিকে বর্তমান কমিশনের এটি শেষ নির্বাচন হওয়ায় কমিশনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাশেদ লিমনের রিপোর্টে। 2011 সালের 30 অক্টোবর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। প্রথম সভা অনুষ্ঠিত হয় 27 ডিসেম্বর। আর 2012 সালের 5 জানুয়ারি ভোট গ্রহণ এবং 9 ফেব্রুয়ারি প্রথম সভা হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের। সংবিধান অনুযায়ী প্রথম সভা অনুষ্ঠানের 5 বছর পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে দিতে হবে নির্বাচন। সেই হিসেবে 27 ডিসেম্বর নারায়ণগঞ্জ ও 13 ফেব্রুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ সময়। কমিশন বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময় নির্বাচন আয়োজন করা হবে। আমরা ইতিমধ্যে বিধিমালা তৈরি করে এটি পাঠিয়েছি আইন মন্ত্রণালয়ে। মেবি সামটাইমস ইন আর্লি নভেম্বর অথবা লেট অক্টোবর। গতবারের অভিজ্ঞতা ভালো না হয় এবার আর থাকছে না ইভিএম এ করার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা যে ইভিএম ব্যবহার করেছিলাম সেই ইভিএম গুলি আমরা এখন ব্যবহার করতে পারছি না। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান কমিশনের শেষ সময় এই নির্বাচন হওয়ায় তাদের ভাবমূর্তির বিষয়ে সতর্ক থাকতে হবে। ইলেকশন কমিশনের ভূমিকা কি ছিল সেগুলো ইতিহাস পর্যালোচনা করবে, কিন্তু একটা আস্থা সংকট তৈরি হয়েছে। তো সেটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরে ওনারা রেখে যাবেন যে চ্যালেঞ্জগুলো, সেইগুলো ফেস করতে হবে নতুন ইলেকশন কমিশনকে। ওইটাই এখন বড় দেখবার বিষয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন দেশের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন বলে অভিমত সাবেক এই নির্বাচন কমিশনারের। বাংলাদেশের
যত জায়গায় নির্বাচন আমরা করেছি নারায়ণগঞ্জ ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা জায়গা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে ওমানকে 10-0 গোলের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ। টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালে রুম্মান আশরাফুলরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শ ম হান্নান শাহর মরদেহ ঢাকায় আনা হবে আগামীকাল। সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলেছেন, হান্নান শাহের মৃত্যু দলে অপূরণীয় এক ক্ষতি। হান্নান শাহর মৃত্যুতে 4 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক হান্নান শাহর মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা, মর্মাহত তাঁর দলের নেতাকর্মীরাও। তাঁর বিদায় যেন এক শূন্যতার সৃষ্টি করেছে রাজনৈতিক ও পারিবারিক অঙ্গনে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত 6 সেপ্টেম্বর তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত 11 সেপ্টেম্বর সাবেক এই সেনা কর্মকর্তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানকার র্যাফেল হার্ট সেন্টারে ভর্তির 13 দিনের মাথায় মঙ্গলবার ভোররাতে 78 বছর বয়সে মারা যান তিনি। গত শুক্রবার ওনার আবার হার্ট অ্যাটাক হয়, তারপরে উনি রিভাইভ করতে পারেন না। বাট কজ অফ ডেথ হলো আপনার নিউমোনিয়া, ইনফেকশনের জন্য সিভিয়ার ব্লাড ইনফেকশন এন্ড নিউমোনিয়া। সকালে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে মরহুমের মহাখালী ডিওএসএস এর বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং এখন তার এই চলে যাওয়াটা সেই গণতান্ত্রিক সংগ্রামের জন্য একটা বড় রকমের অভাব সৃষ্টি করলো। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাত 9টায় হান্নান শাহর মরদেহ দেশে নিয়ে আসা হবে। পরদিন বৃহস্পতিবার ঢাকায় এবং শুক্রবার বাদ জুমা গাজীপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে সাবেক এই সাংসদকে। আশা করি ওনার জন্য আপনারা দোয়া করবেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর হান্নান শাহ বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। 2001 সালে ক্ষমতায় আসার পর তিনি পাটমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 111 পরবর্তী সময়ে দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে বেশ আলোচিত হন তিনি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শোভাযাত্রা করেছে। সকালে মৎস্য ভবন থেকে শুরু হয়ে টিএসসি চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব SM গোলাম ফারুক। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় সকলের জন্য পর্যটন, সার্বজনীন পর্যটনের অভিগম্যতা। দিনব্যাপী সভা, সেমিনার সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এবারের পর্যটন দিবস পালন করা হচ্ছে। নির্দিষ্ট 6টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার করতে বাধ্যতামূলক করতে আবারও মাঠে নামছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে এবার শুধু আর্থিক জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে দোষীদের পাঠানো হবে কারাগারে। সকালে রাজধানীতে এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। আগের যখন সচেতনতার জন্য আমরা মোবাইল কোড করেছি, জরিমানা ধরেছি, কিন্তু এখন যে মানুষগুলো এই আইনটি অমান্য করছে তারা আমাদের জাতীয় একটি পণ্যকে এই ডেস্ট্রয় করার জন্য, পরিবেশকে ধ্বংস করার জন্য তারা এই অর্থনৈতিক স্বার্থে তারা এটা করছে। অতএব তাদের কিন্তু এখন আর জরিমানার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না। তাদেরকে এই আওতায় যদি কেউ অমান্য করে তার জন্য এই আইন অনুযায়ী যে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত জেল নির্ধারণ করা আছে, সেই আইনটি বাস্তবায়ন করার জন্য আমি জেলা প্রশাসক সাহেবদের আমি অনুরোধ করছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথম বিতর্কে জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। জনমত জরিপে ৬৭% ভোট পেয়েছেন তিনি। সোমবার রাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হিলারির বাকযুদ্ধে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, আয়কর, বর্ণবাদ, অস্ত্রনীতি উঠে আসে। ট্রাম্প আইএস উত্থানের পেছনে ওবামা প্রশাসনকে দুষলে পাল্টা আক্রমণে হিলারি আঙুল তোলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ প্রশাসনের দিকে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে শেষ হয় 90 মিনিটের বাকযুদ্ধ। নিউ ইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে তখন এনবিসি নিউজের উপস্থাপক লেস্টার হল্ট বাকযুদ্ধের লড়াইয়ে নাম ঘোষণা করলেন ডেমোক্রেটিক হিলারি ক্লিন্টন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। প্রথম দিনের বিতর্কে সবচেয়ে বেশি প্রাধান্য পায় কর্মসংস্থান, সন্ত্রাস দমন ও বর্ণবাদ প্রসঙ্গ।
শুরুতেই ছিল অর্থনৈতিক বিষয়। প্রথম সুযোগে হিলারি জানিয়ে দেন, ধনীদের জন্য নয়, সবার উপকার হয় এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান তিনি। ট্রাম্পের আয়কর নীতির কারণে মধ্যবিত্তরা চাকরি হারাবে মন্তব্য করে হিলারি বলেন, ট্রাম্পের নীতি ধনীদের আরো ধনী করা। ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করেননি কেন সে সম্পর্কে আমার ধারণা হলো তিনি হয়তো ঠিকমতো আয়কর দেন না, তাই লুকানোর চেষ্টা করছেন। হিলারিকে থামিয়ে দিয়ে পাল্টা আক্রমণে ট্রাম্প বলেন, হিলারি ব্যক্তিগত সার্ভারের ইমেইল প্রকাশ করলে ট্রাম্প তার আয়কর বিবরণী প্রকাশ করবেন। অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে অস্ত্র আইন প্রসঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, সবার হাত থেকে অস্ত্র কেড়ে নেওয়া উচিত হবে না, তবে অবৈধ অভিবাসীদের হাতে যেন কোনোভাবেই অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে। আইএস মোকাবিলায় তার কোনো পরিকল্পনা নেই বলে হিলারি যে অভিযোগ করেছেন তা অস্বীকার করে তিনি বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তার। আপনি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন কি ভূমিকা পালন করেছেন? আপনাদের ভুলনীতির কারণেই আইএস এর উত্থান ঘটেছে, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। উত্তরে হিলারি বলেন, ইরাক যুদ্ধের পর বুশ প্রশাসন মার্কিন বাহিনীকে দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দেন, ওবামা প্রশাসন নয়। নির্বাচিত হলে আইএস নিয়ন্ত্রণে যা করা সম্ভব সবই করা হবে বলেও জানান তিনি। অভ্যন্তরীণ হামলা মোকাবিলায় কি করণীয় সে নিয়ে দুজন তাদের পরিকল্পনা তুলে ধরেন। ট্রাম্পের বর্ণবাদী আচরণের ইতিহাস তুলে ধরে হিলারি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যুক্তরাষ্ট্রে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে নিচু মনের পরিচয় দিয়েছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের খবর। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ওয়ানডেতে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডেতে ১০০তম জয় থেকে এক ম্যাচ দূরে টাইগাররা। প্রথম ম্যাচের ভুল শুধরে এ ম্যাচে সেরাটা দিয়ে আফগানিস্তানকে হারাতে চায় মাশরাফিরা। আফগানদের লক্ষ্য জয় দিয়ে সিরিজে ঘুরে দাঁড়ানো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২:৩০টায়। দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা টাইগারদের কিছুটা হলেও বিপাকে ফেলে দিয়েছিল আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে ঘাম ছড়ানো জয় মাশরাফিদের স্বস্তির সঙ্গে দিয়েছে আত্মবিশ্বাস। অনেক প্রাপ্তির মেলবন্ধন হয়েছে প্রথম ওয়ানডেতে, কিন্তু তবুও আফগানদের সে লড়াকু মনোভাব এখনো কাটা হয়ে আছে মাশরাফিদের হৃদয়ে। দ্বিতীয়বার এমন দৃশ্যের পুনরাবৃত্তি চায় না তারা। যেকোনো একটা সিরিজের প্রথম ম্যাচ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচ বের হয়ে যেতে পারলে হয় কি মেন্টালি অনেক ফ্রি থাকা যায়। সেকেন্ড ম্যাচ যদি আমরা জিতে যেতে পারি তাহলে তো সিরিজটা বের হয়ে যাবে। প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন মোসাদ্দেক, তবে প্রথম ওয়ানডেতে শফিউলের মতো তারও জায়গা হয়নি মূল একাদশে। ইঙ্গিত পাওয়া গেছে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। প্রথম ম্যাচে হেরে যাওয়া আফগানিস্তানও অনুশীলনে ছিল বেশ মনোযোগী। ৩ বিভাগে দল প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তীরে এসে তরি ডুবেছে স্থানিক জায়ের দলের। দ্বিতীয় ওয়ানডেতে সে ভুলের পুনরাবৃত্তি চায় না আফগানরা। প্রথম ম্যাচে আমরা অনেক ভুল করেছি। ফিল্ডাররা বেশ কিছু ভালো ক্যাচ মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারত। শেষের দিকের ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেনি। ঘুরে দাঁড়ানোটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এখন। প্রথম ম্যাচে বৃষ্টি বাধা না দিলেও পূর্বাভাস বলছে দ্বিতীয় ওয়ানডেতে বাগড়া দিতে পারে বৃষ্টি। ওয়ানডে ক্রিকেটে ৩০ বছরের পথ চলা বাংলাদেশের। এই ৩ দশকে বাংলাদেশ খেলেছে ৩১৩টি ম্যাচ। এর মধ্যে জিতেছে ৯৯টি, হেরেছে ২১০টিতে। আর একটি ম্যাচ জিতলেই জয়ের সেঞ্চুরি পূর্ণ হবে লাল সবুজের প্রতিনিধিদের। মিরপুরে তাই দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিতের সঙ্গে ১০০তম জয় পেতে চায় মাশরাফির দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির খবর। নিজেদের গ্রুপে টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার ওমানকে 10-0 গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে রুম্মান আশরাফুলরা। লাল সবুজদের হয়ে মহসিন ও আশরাফুল 3টি করে গোল করেন। বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের 3 মিনিটই মাহবুবের গোলে প্রথম লিড পায় স্বাগতিকরা। এর মিনিট 4 পরে আরশাদের গোলে জোড়া গোলের লিড পায় লাল সবুজের প্রতিনিধিরা। এরপর 17 মিনিটে মহসিন ও 19 মিনিটে রাব্বির গোলে এক হালি গোলের লিড পূর্ণ করে বাংলাদেশ। 22 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর শিটে নিজের নাম লেখান ভারতের বিপক্ষে জয়ের নায়ক আশরাফুল ইসলাম। এরপর 28 ও 53 মিনিটে মহসিন, 32 ও 61 মিনিটে আশরাফুল এবং 67 মিনিটে রাব্বির গোলে 10-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ জাহিদ হোসেন রাজুর শিষ্যরা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আর নেই। ক্যান্সারে আক্রান্ত এই সাহিত্যিক মারা গেছেন ইউনাইটেড হাসপাতালে। সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া।
হিজবুত তাহরীর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহিউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। বিশ্ববিদ্যালয়ের আরও 2-1 জন শিক্ষক সন্দেহের তালিকায় বললেন প্রক্টর। ডিসেম্বরে একই সময়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি নির্বাচনের কথা ভাবছে ইসি। বর্তমান কমিশনের শেষ নির্বাচন হওয়ায় সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি রাজধানীতে র্যালির মধ্যেই সীমাবদ্ধ। 9 মাসেও পর্যটন বর্ষকে ঘিরে কোনো উদ্যোগ না থাকায় হতাশ সংশ্লিষ্টরা। এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্য মাশরাফির, আগের ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে চায় সফরকারীরা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।